This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এক্সিট পোলের সংখ্যা নিয়ে কি ভাবছেন? কেমন হবে আঞ্চলিক দলগুলোর পারফরমেন্স? ভোটের ফল ঘোষণার পরে কি হবে অবস্থান? কোন দিশায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ? জোট রসায়নে সমস্যা কোথায়? অ্যালার্জি ঠিক কাদের? বাংলায় কেন দিয়েছিলেন একলা চলার ডাক? এই প্রশ্নগুলো তাঁকে করা হয়েছিল। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীর সব প্রশ্নের খোলামেলা জবাব দিলেন তিনি। একেবারেই এক্সক্লুসিভ মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাই আপনাদের। আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি, তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয়, এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে 2 মাস আগে, এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি। আমি তোমার পরিষ্কার বলছি, এক্সিট পোলের কোনো ভ্যালু নেই। ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পোষে, নিজের লোক, আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও, ইর জায়গায় ওটা দিয়ে দাও, তাহলে মিডিয়ার জায়গায় মুডিয়া হয়ে যাবে। আমার দুটো ধারণা হচ্ছে, আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেল, কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি, কাজে আমার ধারণা নেই। তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি, অখিলেশরা ভালো করবে, তেজস্বীরা ভালো করবে, স্ট্যালিনরা ভালো করবে, উদ্ধবরা ভালো করবে, যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস। খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না। আপনার হিসেব অনুযায়ী তাহলে ইন্ডিয়া জোটের কি ক্ষমতায় আসা? কালকে যেমন মল্লিকার্জুন খার্গে বলেছেন আমরা ইন্ডিয়া জোট 295 পাবে, আপনার মতে আপনার হিসেবে কি ইন্ডিয়া জোটের ক্ষমতার কাছাকাছি বা টপকে যাবার কোনো সম্ভাবনা আছে? দেখুন, আমি এরকম অচানক একটা কথা বলতে পারি না, কারণ আমি যেহেতু অন্য রাজ্যে যাইনি, আমার কাছে ডিটেলস নেই। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি আমার রাজ্যের ব্যাপারটা বলতে পারি। আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি, যেভাবে পরিশ্রম করেছি, যা দেখিয়েছে মিডিয়া, তার ডবল সিট যদি আমরা না পাই তখন বুঝবেন প্রত্যেকটা সিট আমরা জিতবো। মিথ্যে কথা। আপনার হিসেব অনুযায়ী মমতাদি তৃণমূল কংগ্রেস 30 বা 30 শেষ পর্যন্ত। আমি সেটা এখন কোনো নাম্বারে যাব না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যেভাবে ফিল্ডে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না। বিজেপি অনেক বদমাইশি করেছে, সিবিআই, ইনকাম ট্যাক্স, ওদিকে ইডি, ওদিকে জেল, ওদিকে চাকরি খেয়ে নেওয়া, ওদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া, তারপর টাকা ডিস্ট্রিবিউশন করা, এমনকি কংগ্রেসের এলাকাতে মুসলিম এলাকা দেখে যেটা আমার মনে হয় না মুসলিম লোকদের ভোট দেবে, তা সত্ত্বেও কি করেছে, কংগ্রেসীদের টাকা দিয়েছে যাতে মুসলিম এলাকার লোকেরা কংগ্রেসকে ভোটটা দেয়, তৃণমূলের ভোটটা কাটা যায়। এরকমও কংগ্রেসও অনেক জায়গায় এখানে গেম প্লে করেছে, সিপিএম করেছে। আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি 3 জনের বিরুদ্ধেই লড়াই করেছি। হ্যাঁ মমতাদি, আপনি যে কংগ্রেসের কথা বললেন, আপনার একটা সরাসরি অভিযোগ আছে কংগ্রেসের প্রতি বিজেপির সাথে হাত মেলানোর জন্য। এই যে মনোভাব আপনার বা আপনার দলের কংগ্রেসের প্রতি রাজ্যে, এইটা কি যখন ইন্ডিয়া জোটের সঙ্গে আপনারা কথাবার্তা বলবেন, এই মনোভাব থেকে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে কংগ্রেসের প্রতি? দেখুন, অল ইন্ডিয়া লেভেলে অন্তরায় হয়ে দাঁড়াবে না যদি সিপিএম ইন্টারফেয়ার না করে। আমার একটাই খারাপ লাগে, ইন্ডিয়া জোটে সবই ঠিকঠাক চলছে, ঠিকই আছে, আমরা তো সাপোর্টও দিই, কিন্তু সিপিএম এদের টোটাল মনিটরিং করে। সিপিএম কেন স্পোকসপারসন হবে? আমার এখানে এই জায়গাটা কোয়েশ্চেন আছে। প্রত্যেকটা রিজিওনাল পার্টি তার একটা করে তার নিজস্ব সম্মান আছে। সবার সাথে কথা বলে যেটা হয়,
সেটাকে বলা হয় জোট। সবাইকে নিজ স্বার্থে একসাথে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়, গায়ের জোরে একটা করে দিলাম, এটা হয় না। জোট মানে সবাইকে নিয়ে চলা। না, কালকে ধরুন মঙ্গলবার দিন রেজাল্টের পরে এমন একটা সিচুয়েশন হলো, সেখানে অবশ্যই যখন আলোচনার একটা সরকারের যোগ দেওয়া বা সরকার, আমরা যাবো, হ্যাঁ সেরকম সরকারে সেরকম পরিস্থিতি আসলে নিশ্চয়ই কথা বলবো, আমাদের কোনো অসুবিধা নেই। ধরে নিন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তৃণমূল কি সরকারে থাকবে? দেখুন, এটা নিয়ে আমি এখন থেকে এইসব অর্বাচীন কোশ্চেনের উত্তর দিতে রাজি নই। নাইদার ইন ফেভার অফ বিজেপি অর ইন ফেভার অফ এনিবডি। আমি আগে রেজাল্টটা দেখবো, রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব। আমাদেরও একটা ম্যাথমেটিক্স আছে, আমরা চেষ্টা করবো আরো রিজিওনাল পার্টি যেটা আমাদের সাথে আছে সেটাও আমরা দেখবো। বাট এর মধ্যে মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টে, তাদেরও বলে দিই এবার কিন্তু অত সহজ অঙ্কে অত সহজে পার হওয়া যাবে না। এই গভর্নমেন্ট আদৌ কদিন চলবে ডাউট আছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী, এটাই দেশবাসী চান। তৃণমূল সুপ্রিমোর প্রতিক্রিয়াকে গুরুত্ব না দিয়ে এমনটাই দাবি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের। কি বললেন তিনি, শোনাবো। দেখা যাবে, বোঝা যাবে। তার কারণ ভোটটা তো রাজ্যের ভোট নয়, কি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির ভোট নয়, ভোটটা দেশের ভোট, কেন্দ্রের ভোট। এবং মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী শপথ নেবেন, এটাই আসমুদ্র হিমাচলের স্লোগান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত মানুষ এটাই চান, সেইটা আমার উপলব্ধি। ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। ভোটই দিতে পারেননি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের কাঠগড়ায় ডায়মন্ড হারবারের জেলা শাসক এবং পুলিশ সুপার। ভোটে ছাপ্পার অভিযোগ তোলে বিজেপি। বুথে বুথে যাওয়া শুরু করতেই দফায় দফায় বাধার মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে, যার জেরে সন্ধে হয়ে যায় নিজের ভোট কেন্দ্রে পৌঁছতে তাঁর। ডায়মন্ড হারবারে 470টি বুথে পুনর্নির্বাচনের আবেদন করেছেন বিজেপি প্রার্থী। আমরা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিলের দাবি নিয়ে আমরা এসেছি। আমরা এই প্রভিশন নির্বাচন কমিশনের রুলসে আছে, আমরা সেই প্রভিশন মেনে এই দাবি তুলেছি। এন্টায়ার দুটো বিধানসভা দেদার ছাপ্পা চলেছে, তারপরে বিষ্ণুপুর, বজবজ, মহেশতলার বিভিন্ন পাটে অবাধে লুট এবং ছাপ্পা চলেছে। আমরা ওই তিনটে বাঁদরের কথা শুনেছিলাম না, বুড়ামাত দেখো, বুড়ামাত শুনো, বুড়ামাত বলো। এখন নির্বাচন কমিশন হয়েছে কুচমাত বলো, কুচমাত শুনো, কুচমাত দেখো। আমি তো বলে দিলাম আমাদের প্রায় 470টা 60 থেকে 70টার মতন করেছে, তার লিস্ট অনুযায়ী রয়েছে। এবং আপনার পুনর্নির্বাচন আমি চাইছি রিপোলিং, সব পার্টি চাইবে রিপোলিং, যারা আমাদের এই অভিশাপকে সরাতে চায়। তৃণমূলের যারা এতদিনের লোক, অরিজিনাল যারা নিরীহ তৃণমূল লোকে, ক্রিমিনাল ছাড়া তৃণমূলের তো ভাগ আছে, তারাও চাইবে রিপোলিং। আর আমি চাইছি পুরোপুরি নির্বাচনটা বাতিল। যদি বাতিল না হয় তাহলে অন্তত এই 460টা বুথে রিপোলিং হোক। স্ট্রং রুমে স্ট্রং নিরাপত্তা। ভোট গণনার জন্য স্ট্রং রুমে ত্রিস্তরীয় সুরক্ষা বলয়। হ্যাঁ, প্রথম স্তরে অর্থাৎ স্ট্রং রুমের সব থেকে বাইরে বন্দুক হাতে থাকবেন কলকাতা পুলিশ, দ্বিতীয় স্তরে থাকবেন লাঠিধারী পুলিশ কর্মীরা, আর স্ট্রং রুমের সবচেয়ে কাছে থাকবে কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমের নিরাপত্তা দেখাশোনা নেতৃত্বে একজন উপনগরপাল। গতকাল শেষ হয়েছে সপ্তম দফার ভোট এবং আগামী 4 তারিখে ভোট গণনা। ভোট গণনা এবং গতকালই বিভিন্ন স্ট্রং রুমে ইভিএম মেশিন পৌঁছে গেছে। আমি রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। কলকাতার একাধিক জায়গায় স্ট্রং রুম তৈরি করা হয়েছে এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এখানেও স্ট্রং রুম রয়েছে। পাশেই রয়েছে নেতাজি ইনডোর। নেতাজি ইনডোরে যে সমস্ত উত্তর কলকাতার ভোট গ্রহণ কেন্দ্রের যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে তার ভোট গণনা হবে। তার যে স্ট্রং রুম সেটা তৈরি হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে।
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুমের নিরাপত্তা ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। একেবারে স্ট্রং রুমের সামনে সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু রয়েছেন পাহারায়, সিআরপিএফ জওয়ান তারা যেমন রয়েছে, পুলিশ রয়েছে এবং 4 তারিখে ভোট গণনা হবে তার আগে সম্পূর্ণ নিরাপত্তায় রয়েছে স্ট্রং রুমগুলি। ক্যামেরায় পিকু দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। আগামী মঙ্গলবার গণনা, ফলে গতকাল ভোট হয়ে যাওয়ার পর মথুরাপুর লোকসভা কেন্দ্রের সমস্ত ইভিএম ডিসিআরসিতে নিয়ে এসেছিলেন ভোটকর্মীরা। আজকের ভোট রাত থেকে সেই সমস্ত ইভিএম গণনা কেন্দ্র মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে নিয়ে আসা শুরু হয়েছে। গাড়ি ভর্তি করে সেই সমস্ত ইভিএম গণনা কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রার্থী অর্থাৎ এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের পাশাপাশি বিজেপি প্রার্থী অশোক পুরকাইতকেও দেখা গিয়েছে। তাদের এজেন্টরাও এই গণনা কেন্দ্রে উপস্থিত রয়েছেন, সমস্ত স্কুটিনির কাজ চালাচ্ছেন, দেখভালের কাজ চালাচ্ছেন। তবে বিরোধী বিজেপির অভিযোগ, যেহেতু এই গণনা কেন্দ্র অর্থাৎ কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে মথুরাপুর লোকসভা কেন্দ্রের গণনা হবে, এই হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি তৃণমূল প্রার্থী বাপি হালদার, ফলে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এই ভেন্যু সরানোর জন্য অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু সরানো হয়নি। ফলে বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আগামী মঙ্গলবার ভোট গণনা শান্তিপূর্ণভাবে যেন হয়। মথুরাপুর থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। মালদা কলেজে উত্তর মালদা কেন্দ্রে যে গণনা হবে এবং এখানে রীতিমতো মালদা কলেজে ত্রিস্তরে ভাগ করে দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে দেওয়া হয়েছে। প্রথমে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং তারপরে পুলিশ এবং তারপরে আবার কেন্দ্রীয় বাহিনী। এখনও প্রস্তুতি চলছে, ফলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। যে আরও সামনে আরও একটি গেট, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে সামনের দিকে এবং সেখানে কোনো রকম কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, সে তার ওই গেট পেরিয়ে সেখানে ঢোকা যাবে না। পার্কিংও করতে দেওয়া হচ্ছে না। এমনকি সামনে যেহেতু রাস্তা রয়েছে, সেই রাস্তার সামনে দিয়ে কোনো রকমভাবে যাতে যানবাহন নিয়ন্ত্রণ করা যায় বা অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া যায় সেটা ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি সিসি ক্যামেরা রয়েছে, এখানে একই রকমভাবে নজরদারি চালানো হচ্ছে। ভোট গণনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন শুভেন্দু অধিকারী। প্রত্যেক গণনা কেন্দ্রে কেন সাদা পোশাকে থাকবে পুলিশ? প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক অফিসার এবং 2 জন কনস্টেবল সাদা পোশাকে মোতায়েন থাকবেন। ডিআইজি নিরাপত্তার সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন শুভেন্দু। লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফাতেই 23 আসন পেরিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। 2014 আসন সংখ্যা পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। এক্সিট পোলে আগেও অনেক কিছু দেখিয়েছিল, পরে ফলাফল অন্যরকম হয়েছে। প্রার্থী ও জেলা সাংগঠনিক নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনটাই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণনা কেন্দ্রে শেষ পর্যন্ত থাকতে হবে, গণনা কেন্দ্রে এজেন্ট কেনার চেষ্টা করতে পারে বিজেপি। দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমি একটু ইন ডিটেল কথা বলবো। আমার সহকর্মী সৌরভ গুহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। সৌরভ, তৃণমূল সুপ্রিমো আমাদের কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীকে তিনিও বলেছেন যে এই এক্সিট পোল তিনি মানেন না। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও এক্সিট পোল নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। তারা তাদের নিজেদের কনফিডেন্সকে আরো একবার সামনে আনছেন। এটাও কি এক ধরনের স্ট্র্যাটেজি? একেবারেই তাদের নিজেদের কনফিডেন্সকেই কিন্তু আরো একবার সামনে আনলেন এবং সবার মনোবল চাঙ্গা করবার জন্য আজকে বিকেলবেলার এই ভার্চুয়াল বৈঠক দেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে প্রার্থীরা 42 কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এবং জেলা সভাপতি সহ গুরুত্বপূর্ণ নেতারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত 2-3টি পয়েন্ট বলেছেন। তিনি কি বলেছেন যে এর আগেও বিভিন্ন এক্সিট পোল দেখানো হয়েছিল যা ফলাফলের সাথে মেলেনি, এবং তিনি বলেছেন যে আমি বক্তৃতায় বলেছি ইতিমধ্যেই 6ষ্ঠ দফাতেই 23টি আসন তৃণমূল কংগ্রেস পেয়ে গিয়েছে। সেই কথা ভার্চুয়াল মিটিং এও কিন্তু উল্লেখ করে কর্মীদের দলীয় কর্মীদের এই মুহূর্তেও এই সময় চাঙ্গা রাখার এটা আরো একটা দাওয়াই বলা যেতে পারে। ধন্যবাদ সৌরভ। অন্যদিকে সন্দেশখালীর আগারহাটি উত্তপ্ত। ভোটের পরেও সাধন রঞ্জিতকে পুলিশের ধরা নিয়ে ধন্যবাদ কাণ্ড সেখানে। আগেও ভোটের সময় গন্ডগোলের নাম জড়িয়েছে তার। স্বামী যাতে এবার বাড়ি থেকে বেরোতে না পারেন তাই গতকাল সতর্ক ছিলেন তার স্ত্রী, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সাধনের স্ত্রী দাবি করছেন পঞ্চায়েত ভোটেও তিনি তৃণমূল শিবিরে ছিলেন,
শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূল নেতৃত্বের কথায় পুলিশ অতি সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করছেন এই সাধনের স্ত্রী। একবার দেখাবো আপনাদের। শেষ দফার ভোট হিংসার জেরে রবিবারও টানাপোড়েন অব্যাহত সন্দেশখালীর রাজবাড়ি এলাকায়। রাজবাড়ির আগারাটি মণ্ডলপাড়ায় দুপুর থেকে ক্ষণে ক্ষণে তপ্ত হয়ে ওঠে পুলিশি অভিযান ঘিরে। যে পুলিশি অভিযানের মূলে ছিল জিতেন্দ্র পাত্রর পর এই গ্রামের সাধন রঞ্জিতকে ধরপাকড়ের লক্ষ্য নিয়ে পুলিশ এই গ্রামে ঢুকেছিল। সাধারণ রঞ্জিতের বাড়িতে আমরা রয়েছি। সাধারণ রঞ্জিত ঠিক এই দুপুরবেলায় এখানেই ছিলেন। কি হয়েছিল সেই সময়? ওনাকে আসলো, এসে ওনাকে চুপি চুপি কী বললো, তুলে নিয়ে আস্তে আস্তে চলে গেল। আমাদের সঙ্গে কিছু জিজ্ঞেস করলো না, আর কিছু জানতেও পারলাম না আমরা। কারা এসেছিল? পুলিশ এসে নিয়ে চলে গেল। তারপরে মানে গ্রামের মহিলারা সব তুলে নিয়ে চলে এলো, জোর করে টেনে হিঁচড়ে নিয়ে আসলো। নিয়ে আসার পর আবার পুলিশ এসেছিল। পুলিশ এসে আমাদের তো মানে আমাদের উপরে খুব করে গেছে, বলে গেছে, হম্বিতম্বি করে গেছে যে তোমার স্বামীকে দিয়ে আসবে, 1 ঘন্টা পরে যেন স্বামীকে নিয়ে যাওয়া হয়। কেন? আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগটা কি? আমি ওদেরকে বলেছিলাম যে আমার স্বামী কি অপরাধ করেছে, নিয়ে যাচ্ছেন। ওরা বললো না, আরও বলে কি সেসব পরে হবে, ওইখানে কি কথা হবে। পুলিশ সূত্রের খবর যে রাজবাড়িতে গতকালের যে ঘটনা ঘটেছিল, শনিবারের যে ঘটনা ঘটেছিল, সেই সময় যে পাথর বৃষ্টি হয়েছিল, সেই ঘটনায় যুক্ত হচ্ছে আপনার স্বামী সাধন রঞ্জিত। না, আমার স্বামী কালকে সারাদিন ঘুমিয়েছিল। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.